নবদ্বীপ চন্দ্র গৌর হরি আমার, আজ দেখো দেখো সুরধ্বনি গঙ্গার তীরে, শ্রীধাম নবদ্বীপ মাঝে হরিনাম যজ্ঞ করবে বলে পরামর্শ করিছে। আজ নবদ্বীপ চন্দ্র গোরা রায় আমার, তিনি শ্রীরাম নবদ্বীপ মাঝে হরিনাম যজ্ঞ করবে বলে পরামর্শ করছে। কার সঙ্গে? না দাদা নিত্যানন্দকে সঙ্গে নিয়ে। আমরা যেমন কোনো কিছু অনুষ্ঠান বা কোনো কিছু কর্ম করার আগে বড়দের পরামর্শ নিই, ঠিক তদরূপ আজ গোরা আমার দাদা নিত্যানন্দের কাছে পরামর্শ করছে। কি বলছে? গৌর হরি আমার দাদা নিত্যানন্দকে বলছে, ওগো দাদা, দাদা জানো দাদা, আমার মনে বহুদিনের পুরনো একটি বাসনা ছিল। যেই নাই কথা বলেছে দাদা নিতাই চাঁদ গৌর হরিকে বলছে, হ্যাঁ রে ভাই, কি বাসনা আছে তোর মনে, তুই আমাকে খুলে বল। গৌর হরি আমার বলছে, তবে বলি শোনো দাদা, আমার অন্তরে একটি বাসনা ছিল যে নদিয়া নবদ্বীপ মাঝে আমি একটি যজ্ঞ করব। যেই নাই কথা বলেছে অমনি দাদা নিতাই বলছে, হ্যাঁ রে ভাই, তুই যে যজ্ঞ করবি বলছিস, তা যে কোনো কিছু করতে গেলে তার কিছু নিয়মাবলী থাকে। তা তুই যে এই হরিনাম যজ্ঞ করবি বলছিস, এই যজ্ঞ করতে গেলেও তারও কিছু নিয়মাবলী আছে যা তোকে মেনে করতে হবে। এই দেখুন, আজ যে এখানে অনুষ্ঠানটি মহাযজ্ঞের ব্যবস্থা রয়েছে মহানামে, এই অনুষ্ঠানের আগে আমরা কিন্তু কিছু সংখ্যক ভক্তকে নিমন্ত্রণ দিয়ে এসেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা চেয়েছি, তাই না? হরিনাম দিতে গেলে ভিক্ষা তো চাইতেই হবে, না হলে সম্পূর্ণ করা যায় না। এই যেমন একটি নিয়ম আছে, ঠিক তেমনি দাদা নিতাই গৌর হরিকে বলছে, শোন ভাই, কিছু নিয়মাবলী আছে যা তোকে মেনে চলতে হবে। যেই না এই কথা বলেছে গৌর হরি আমার বলছে, আচ্ছা দাদা, কি নিয়ম আছে তুমি আমায় বলো, আমি তার সকলই পালন করব। বেশ, দাদা নিতাই গৌর হরিকে বলছে, শোন ভাই, হরিনাম যজ্ঞ তুই যে করবি বলছিস, এই যজ্ঞ করতে গেলে সর্বপ্রথম তোকে এই নদিয়া নবদ্বীপ মাঝে যত সকল গৌর অনুরাগী ব্যক্তি রয়েছে, যত সকল সাধু গুরু বৈষ্ণব রয়েছে, তাদের সকলকে নিমন্ত্রণ দিতে হবে। এই নবদ্বীপ মাঝে যত সকল ভক্ত রয়েছে তাদের সকলকে তোকে নিমন্ত্রণ দিতে হবে। যেই না এই কথা বলেছে গৌর হরি আমার বললেন, বেশ তাই হবে দাদা, তবে তোমার কথা মতো এই নদিয়া নবদ্বীপ মাঝে যত সকল অনুরাগী ব্যক্তি রয়েছে, যত সকল সাধু গুরু বৈষ্ণবগণ রয়েছে,
যত সকল ভক্তগণ রয়েছে আমি তাদের সকলকে নিমন্ত্রণ দেব। কিন্তু দাদা, এই যে হরিনাম যজ্ঞটি হবে, আমি তো যজ্ঞের কাজে ব্যস্ত হয়ে পড়ব, তবে নিমন্ত্রণ কে দিতে যাবে? যেই না এই কথা বলেছে মহাপ্রভু আমার, নিত্যানন্দ প্রভু বলে উঠল, শোন ভাই শোন, তুই এক কাজ কর, নিমন্ত্রণের ভার তুই শিবাস পণ্ডিতকে দে। হরি বল। এবার চিন্তা করে দেখুন মা, মহাপ্রভু না হয় যজ্ঞের কর্মে ব্যস্ত হয়ে পড়বেন, তাই তিনি নিমন্ত্রণ দিতে যেতে পারবেন, কিন্তু নিত্যানন্দ প্রভু তিনি চাইলে তিনি নিজেও তো সেই নিমন্ত্রণের ভার দিতে পারতেন। তিনি কি পারতেন না মা সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে আসতে? তিনি নিজেই ভার নিলেন না, দিলেন কাকে? না, শ্রীবাস পণ্ডিতকে। তাহলে শ্রীবাস পণ্ডিতকেই কেন নিমন্ত্রণের ভার দেয়া হলো? শ্রীবাস পণ্ডিতকেই কেন নিমন্ত্রণের ভার দেয়া হলো জানেন? নাই, শ্রীবাস পণ্ডিত যিনি বর্তমান কলিযুগে শ্রীবাস রূপে অবতীর্ণ হয়েছিলেন, সেই শ্রীবাস পণ্ডিত তার পূর্ব জন্মে ছিলেন নারদ মুনি। হরি বল। এবার নারদ মুনির বিষয় তো আপনারা সকলেই কম বেশি একটু একটু জানেন। দেবলোকে একমাত্র নারদ মুনি এমন ছিলেন যে কিনা স্বর্গ মর্ত পাতাল অনায়াসে ভ্রমণ করতে পারতেন, তার কোনো বাধা ছিল না, কোনো বারণ ছিল না, সে সকল জায়গায় যেতে পারত। তাই সেই নারদ মুনি যখন কলিতে শ্রীবাস পণ্ডিত রূপে অবতীর্ণ হলেন, তাই নিত্যানন্দ প্রভু বললেন যে নিমন্ত্রণের ভার শ্রীবাস পণ্ডিতকে দেওয়া হয়, কারণ শ্রীবাসী পারে একমাত্র নবদ্বীপের সকল অলিগলি খুঁজে বার করতে। সকল অলিগলি জানতো মা, শত্রুর সঙ্গেও মিত্রতা ছিল, আবার মিত্রের সঙ্গেও মিত্রতা ছিল। তাই শ্রীবাস পণ্ডিতকে নিমন্ত্রণের ভার দেওয়া হল। বেশ, নিমন্ত্রণের ভার পেয়ে শ্রীবাস পণ্ডিত কি করলেন? নদিয়া নবদ্বীপ মাঝে যত সকল সাধুগুরু বৈষ্ণবগণ ছিলেন, যত ভক্তগণ ছিলেন, তাদের বাড়ি গিয়ে গিয়ে নিমন্ত্রণ দিয়ে দেন। নিমন্ত্রণ পাওয়া মাত্রই সকল অনুরাগ ব্যক্তিরা, সকল ভক্তগণ এসে উপস্থিত হলেন। কোথায়? না যেখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তন খেলায় মেতে উঠেছিলেন। হরি বল। এসে উপস্থিত হলেন কোথায়? না যেখানে আমার মহাপ্রভু কীর্তন খেলায় মেতে উঠেছিলেন। এইবার লক্ষ্য করে দেখুন, পদকর্তা লীলার ব্যাখ্যা লিখতে লিখতে কি লিখেছেন? কীর্তন খেলায় মেতে উঠেছে। ওমা, খেলা কেন বললেন? খেলা তো আমরাও খেলেছি নাকি বাবা? হ্যাঁ, ইহ জগতে অনেক খেলা তো আমরাও খেলেছি, এখনো খেলছি। এদিকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও কিন্তু খেলায় মেতে উঠেছে।
একটাই শব্দ, খেলা। তাহলে এবার বিচার করে বলুন তো, এই যে আমরা প্রতিনিয়ত খেলা খেলে এসেছি, আবার খেলছি, এই খেলা আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে যে খেলা খেলেছিলেন সেই খেলা, এই দুটি খেলার মধ্যে পার্থক্যটা কোথায়? হরি হরি বাবা, আমরা যে খেলা খেলেছি বা খেলছি, এটি হচ্ছে ইহ জগতের প্রাকৃতিক জগতের খেলা। আর আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে খেলাটি খেলেছিলেন সেটি হচ্ছে অপ্রাকৃতিক জগতের খেলা। দুইটি খেলার মধ্যে মিল আছে। কি মিল জানেন? এই যে এই প্রাকৃতিক জগতের খেলা, এই খেলা খেললে কিন্তু হার এবং জিত দুটোই নির্ণয় থাকে, তাই না? দুই পক্ষ যদি খেলে, এক পক্ষ জিতবে আর এক পক্ষ হারবে, এটাই তো নিয়ম। তা এই যে আমরা এই পার্থিব জগতে এসে প্রাকৃতিক জগতের খেলায় মেতে উঠেছি, এই খেলাটির নাম কি জানেন? না, এই খেলাটির নাম হলো সংসার খেলা। সংসার সংসার খেলা, কথাটি শুনুন। সংসার, সং শব্দের অর্থ কি? ভিন্ন ভিন্ন রূপে সাজা। এইবারে অন্তর থেকে ভেবে দেখুন, এই জগতে এসে, এই ভবমাঝে এসে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন রূপে সেজেছি। সংটা আমাদের হয়েছে, কেউ সেজেছি মা, কেউ সেজেছি কন্যা, কেউ সেজেছি কাকিমা, কেউ সেজেছি জেঠিমা। ভিন্ন ভিন্ন রূপে আমরা কিন্তু সেজেছি মা। বাবাদের দিকটাও বলি, কেউ সেজেছেন বাবা, কেউ সেজেছেন কাকা, কেউ সেজেছেন দাদা। এটা হলো এই ভবমাঝে সে সং সাজা। সংটা আমাদের হয়ে গেছে মা, পড়ে রয়েছে সার। সংটা কিন্তু হয়ে গেছে, আমরা ভিন্ন ভিন্ন রূপে সেজে ফেলেছি, কিন্তু সার বস্তুটি রয়ে গেছে। সার বস্তুটি কি গো? না, জগৎ সারাতি সার গোবিন্দ সারের সেই রাঙা চরণ আমরা কিন্তু কেউ চিনতে পারিনি, সাধতে পারিনি। এটাই হচ্ছে এই ভব মাঝে আমাদের এসে সার বস্তু। তামা যেটা বলছিলাম, ইহ জগতে এসে, এই সংসার জগতে এসে প্রাকৃতিক জগতের খেলা খেললে কি হয় জানেন? তবে বলি শোনো, গোবিন্দ কৃপা লাভ করে যে জন এই ভব মাঝে এসে আমারে আমারে আমার করে, আমার 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 করে যেই জানা এই পার্থিব জগতের বিষয় বিষানালে ডুবে থাকে বাবা, সেই জানা কিন্তু প্রতিনিয়ত একটু 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 করে হারের দিকে এগিয়ে যাচ্ছে, তাই না? আর অপর দিকে দেখো, এই ভবমাঝে এসে যে জন গুরু কৃপা লাভ করে, আমারে আমারে আমার বলে নিজেকে গোবিন্দ চরণে সমর্পণ করেছে, যে জন গুরু কৃপা বলে এই হরি নামে মেতে উঠেছে, এই খেলায় যে জন ভেসেছে মাগো, সে কিন্তু প্রতিনিয়ত জিতের দিকেই যাচ্ছে। এই খেলায়, এই অপ্রাকৃতিক জগতের খেলায় কিন্তু কোনো হার নাই।